নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকের দিনটা একটু অন্যরকম। আজকে ৭৭তম প্রজাতন্ত্র দিবস, 26 জানুয়ারি। আজকে 1950 সালে আজকের দিনে ভারতবর্ষ প্রজাতান্ত্রিক গণতন্ত্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। তো আজকের দিনটা স্পেশাল, বিশেষ আজকের দিনের অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান, এবং আমাদের কাছে খুব বড় প্রাপ্তি যে আজকে ওয়ান অ্যান্ড অনলি এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের আইজ মানে চোখ বিনোদ শর্মা, ডক্টর বিনোদ শর্মা উপস্থিত রয়েছেন। দিস ইজ আ প্লেজার ফর ইউ টু গেট হিম টুডে। কিছু নাম বলি আজকে সাবজেক্ট বলার আগে, দেখুন তো চিনতে পারেন কিনা। অক্ষয় ঠাকুর চেনেন? মুকেশ সিং চিনতে পারবেন? পবন গুপ্তা চিনতে পারছেন? আচ্ছা, বিনয় শর্মা চিনতে পারছেন? রাজ গোপাল চিনতে পারছেন? সুখদেব সিং সুখা চিনতে পারছেন? হরজিন্দর সিং জিন্দা চিনতে পারছেন? কার্তিক শীল চিনতে পারছেন? একটা নাম বললে মনে হয় চিনতে পারবেন, সেটা হচ্ছে ধনঞ্জয় চ্যাটার্জি। এরা প্রত্যেকেই হচ্ছে ফাঁসিতে মৃত্যু হয়েছে এরকম মানুষের। আমাদের ভারতবর্ষে 176 জন স্বাধীনতার পরে ফাঁসি হয়, তাদের স্ট্যাটিস্টিক্স আমি ঘাঁটছিলাম। তো তার মধ্যে ইউনিক দুটো ইনফরমেশন দিয়ে আজকে প্রথম এবং ওয়ান অ্যান্ড অনলি মহিলা ফাঁসি হয়েছে, তার নাম হচ্ছে রতনবাই জৈন। ইন দ্য ইয়ার অফ 1955 তিহার জেল, দিল্লিতে তার ফাঁসি হয়। বলতে পারবেন পশ্চিমবঙ্গে প্রথম ফাঁসি হয়েছে কার? তিনি হচ্ছেন শ্যামাচরণ শুক্লা, একটা মার্ডার কেসের আসামি। উনি ছিলেন প্রথম পশ্চিমবঙ্গের ফাঁসি। শেষ হচ্ছে ধনঞ্জয় চ্যাটার্জি। এই কথাটা আমি কেন বললাম, আজকে শুরুতে আমি কেন বললাম, তার কারণ হচ্ছে এরা, দিজ আর অল দ্য পিপল, দে আর কালপ্রিট ডেফিনেটলি আমাদের জুরিডিকশন অনুযায়ী, কিন্তু এরা জানতো এদের মৃত্যু কবে হবে। সাধারণ মানুষ, আমি আপনি জানি, আমরা এত কথা বলছি, বড় বড় ইন্ট্রোডাকশন দিচ্ছি, বড় বড়, পট করে প্রোগ্রাম শেষ হওয়ার আগে মাঝপথে হয়তো আমি চলে যেতে পারি। উই ডোন্ট নো আওয়ার ডেস্টিনি, স্পেশালি পিপল ডাজন্ট নো দ্য ডেট অফ হিজ ডেথ। তার মৃত্যুর তারিখ জানে না। এই যে যাদের এক্সিকিউশন হয়েছে তারা কিন্তু এমন এক ধরনের মানুষ যারা ডেট জানতেন যে এই তারিখে আমার মৃত্যু হবে। ভাবুন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড তাদের মানসিক অবস্থা কীরকম হতে পারে, তাদের মানসিক অবস্থা, তাদের সাইকোলজি কেমন হতে পারে যে দিস ইজ দ্য ডেট। আজকে 26 তারিখ, আমি ধরে নিলাম ফেব্রুয়ারি মাসের 3 তারিখে আমার মৃত্যু হবে। আমি যদি জানতে পারি যে কোনো এক্সিকিউশন হবে, আমার ডেথ কোনো অপরাধের জন্য, কেমন হয় মানসিক অবস্থা? এই মানুষগুলো ছাড়াও এক দল মানুষ আছেন যারা জানেন যে কোনো না কোনো একদিন মৃত্যু আমার হবে, আমি মৃত্যুর দিকে এগোচ্ছি। আমরা তো মৃত্যু ফিল করি না, কিন্তু কিছু মানুষ আছেন যারা ফিল করেন, তারা বোঝেন, তারা রিয়ালাইজ করেন, তার পরিবার বোঝেন অ্যাজ ওয়েল অ্যাজ যে তারা মৃত্যুর দিকে এগোচ্ছে। তারা কারা? তারা হচ্ছে ক্যান্সার আক্রান্ত মানুষ, দ্য পেশেন্ট, those who are attacked by cancer. Cancer is like a death sentence. Cancer হচ্ছে it's a such kind of ill, it's a condition যেটা হচ্ছে মানুষকে মৃত্যুর অনুভূতি দেয় মৃত্যুর আগে। এক হচ্ছে যাদের এক্সিকিউশন হয়েছে, যাদের ফাঁসি হয়েছে, আমাদের ভারতে একমাত্র পদ্ধতি এক্সিকিউশনের ফাঁসি, তারা জানে। আর অন্যদিকে ক্যান্সার মানুষটা এবং তার পরিবার জানে যে মৃত্যুর জন্য অপেক্ষা করার যন্ত্রণাটা কি। What is the pain for waiting for the death? মৃত্যুর জন্য অপেক্ষা করা। আজ আসুন, যখন এত রোগের কথা বলি আমরা, এত সংক্রান্ত রোগের কথা, মানে ক্রনিক রোগের কথা বলি, আসুন আজকে যখন ডক্টর শর্মা এসছেন, আজকে এমন একটা দিন যেদিন মানুষের নিজের বাঁচার অধিকারের দিন সাংবিধানিকভাবে। তো আসুন, উই আর টকিং অ্যান্ড উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য ক্যান্সার। আজকে আমরা ক্যান্সার, যাতে ক্যান্সার থেকে আমরা এই মৃত্যুর অপেক্ষা বন্ধ করে দিতে পারি কিনা, এই দরজাটা বন্ধ করতে পারি কিনা। আসুন কাজে আজকে শুধু একটা প্রোগ্রাম নয়, আপনার বাঁচার একটা মন্ত্র আজকে আমরা এখান থেকে দেব। আমি স্বাগত জানাই ডক্টর শর্মাকে আজকের অনুষ্ঠানে। দেখুন, একদম ঠিক কথা। আজকে ক্যান্সার নিয়ে যদি আমরা কথা বলি, তো ক্যান্সার আমাদের কেন হয় প্রথম তো এটা জানা উচিত। আজকে আপনি বলতে পারেন কি আগে তুলনায় ক্যান্সার আমাদের কিন্তু বাড়ছে, ঠিক না? সেটা কি কি কারণ হতে পারে? সেটা অনেক ধরনের কারণ হতে পারে। আপনি হয়তো তার মধ্যে যে কথা আমি বলবো তার মধ্যে দেখবেন আপনার সব কথাগুলো হয়তো ম্যাচ করবে। প্রথম যদি বলে দিই, আপনি যদি অ্যালকোহলিক থাকেন তাহলে কিন্তু আপনার লিভার ক্যান্সার,
মাউথ ক্যান্সার হতে পারে। সেকেন্ড নাম্বার, যদি আপনি স্মোকিং করেন তাহলে কিন্তু আপনার ক্যান্সার হতে পারে। এর সাথে সাথে আমাদের লাইফস্টাইলের মধ্যে আমরা অ্যানিমাল প্রোটিন কিন্তু বেশি নিই, যার ফলে কিন্তু ক্যান্সার হতে পারে, ঠিক না? এর সাথে সাথে আমাদের আরও কিছু জার্মসগুলো রয়েছে, মানে আপনি বলতে পারেন কি যারা কেমিক্যাল কোন ফ্যাক্টরিতে যদি কাজ করে সেখান থেকেও কিন্তু আমাদের ক্যান্সার হতে পারে। এইবার আমি একটা সিম্পল জায়গায় আসবো, কি ক্যান্সার হওয়ার চান্সেস তো অনেকগুলো রয়েছে। আজকে ক্যান্সারের ট্রিটমেন্টটা কী, বা ক্যান্সারের সত্যি কি কেমো রেডিয়েশন নিলে কি রুগী ভালো হচ্ছে? সেখান থেকে হয়তো কিছু সেলসগুলো মরে যায়, ভালো করে শুনবেন, কিছু সেলসগুলো মরে যায়, ভালো হয় না। তো যদি সেলসগুলো মরে যায় তার জন্যে আমাকে এত টাকা খরচা করতে হচ্ছে কেন? ক্যান্সার তো ভালো করতে পারছে না। তো সেখানে একমাত্র আমাদের কাছে বাড়িতে রয়েছে, আপনারা দেখবেন হলুদ। আমাদের লাইফস্টাইলের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট জায়গা রয়েছে, মানে আমরা খুব বলতে পারেন কি সবজির মধ্যে বলুন, বা আমরা হলুদ কিন্তু ব্যবহার করি। সেই কারণের জন্যে এটা হচ্ছে অ্যান্টি ক্যান্সারাস, সেখানে কিছু সেলসগুলোকে কিন্তু মেরে দেয়। তো আপনার যে একটা কেমো রেডিয়েশন কাজ করছে না, সেখানে আপনার শুধু হলুদ কাজ করতে পারে। তো এখানে আপনি বুঝে গেলেন কি ক্যান্সারের আপনি যে ট্রিটমেন্টটা করছে সেখানে আপনি কতটা কি ভালো হতে পারেন। আজকে আমার কাছে একটা পেশেন্ট এসেছিল মধ্যমগ্রামে। সেই পেশেন্ট 15 ডেজ আগে আমাকে দেখিয়েছিল, 2 সপ্তাহ আগে আমাকে দেখিয়েছিল। তার সিটি স্ক্যান রিপোর্টটা হয়, সেখানে দেখা যাচ্ছে কি ওনার রাইট কিডনির পাশে একটা বড় টিউমার রয়েছে। সেখানে ওরা অনুমান করছে কি এটা ক্যান্সার হতে পারে, অনুমান করছে। তারা বলে দিয়েছে কি এটা আপনাকে ক্যান্সারই আছে, আর সেখান থেকে আপনাকে এটা সার্জারি করতে হবে। 15 ডেজ আগে যখন আমার কাছে আসে, আমি ওনাকে বলি কি দেখুন ক্যান্সার হতে পারে, আমি আপনাকে বলছি না ক্যান্সার নেই, হতেও পারে। তার জন্যে ক্যান্সার আছে কি না তার জন্য ডায়াগনোসিস কি বায়োপসি। এবার যদি আপনি বায়োপসি করেন, কিন্তু বায়োপসি করে এটাও হতে পারে কি রোগটা আপনার ছড়িয়ে গেল, কী করণীয় রয়েছে। এইরকম বহু মানুষ আছে যারা ক্যান্সার ডায়াগনোসিসের জন্যে বায়োপসির উপরে ডিপেন্ডেন্ট থাকে। তো সত্যি কি বায়োপসি যদি আমাকে বলা হয় কি সার্জিক্যাল কাজ করবেন না, সার্জিক্যাল কাজ করলে এই রোগটা কিন্তু ছড়াবে, তো সেখানে আমি ক্যান্সার জানবো কী করে কি আমার ক্যান্সার আছে? তো তার জন্য কি বায়োপসি আমি করবো না? তো সেই পেশেন্টকে আমি বললাম কি আপনি একটা কাজ করুন, আপনার সিটি স্ক্যান রিপোর্টটা হয়েছে, আপনি কিছু ব্লাড রিপোর্টটা করান। ব্লাড রিপোর্টের মধ্যে সিএ রিপোর্টটা করান, 19.9 রিপোর্টটা করান, 72.4 রিপোর্টটা করান। ভালো করে শুনুন, এই মার্কার আছে, ক্যান্সার মার্কার কিছু রিপোর্ট আছে। সেখান থেকেই আজকে যখন উনি আমার কাছে আসেন তো দেখলাম সিএ 19.9 নর্মাল রয়েছে, সিএ 72.4 নর্মাল আছে, আর সিএ যেটা রয়েছে সেটা আপনার বেশি রয়েছে, অ্যান্টিজেন যে রিপোর্টটা রয়েছে সেটা কিন্তু বেশি আছে। এবার শুনুন মজা কথাটাই শুনুন, যেটা হচ্ছে কি আজকে বায়োপসি রিপোর্ট করে যদি উনি জানতেন কি আমার ক্যান্সার হয়েছে, উনি ভালো হতে পারতেন, মুখটা ছড়িয়ে যেত। তো সামান্য একটা ব্লাড রিপোর্টের মধ্যে উনি কিন্তু জেনে গেলেন কি আমার কিন্তু ক্যান্সার আছে। তো শুধু জানার জন্যেই আমরা ট্রিটমেন্ট করি নাকি? জানার জন্যেই আমরা রিপোর্টটা করি, ট্রিটমেন্টটা কোথায়? আমি যে জেনেই গেলাম তার চিকিৎসাটা কোথায়? অনেক এইরকম রিপোর্ট আছে। শুধু আমি এটা বায়োপসির জন্য বলছি না, আমরা কথাতে নাকি এমআরআই রিপোর্টটা করাই। জানেন এই যে রেগুলো আমাদের শরীরের মধ্যে যে যায় ভিতরে, ম্যাগনেট থেকে অনেক আমাদের কিন্তু অর্গ্যানগুলো ফেলিয়ার হতে পারে, আমরা কিন্তু জানি না। আমরা ডাক্তারের কাছে যাই, তারা কোনো রকম এক্সপিরিয়েন্স কিছুই নেই, শুধু ডিপেন্ডেন্ট ওনার রিপোর্ট, যেহেতু ওখান থেকে একটা কমিশন ওরা পাওয়া যাবে, ওরা রিপোর্ট করায়। কিন্তু এটা ভাবে না কি এই যে রেটা যখন শরীরের মধ্যে যাচ্ছে, হয়তো দেখবেন অনেক পেশেন্ট আছে যারা 1 মাস আগে এমআরআই রিপোর্ট করেছিল, ডাক্তার কাছে যায় বলছে না এই রিপোর্ট আমি দেখবো না, আপনি এই রিপোর্টটা আবার করুন। আরে এই রেটা তো ওনার শরীরের মধ্যে গেছে, আবার আপনি করতে দিচ্ছেন। তার যদি কোনো অর্গান যদি ফেলিয়ার করে যায়, সেখান থেকে যদি কোনো বড় রোগ হয়ে যায়, তার দায়টা কি? তো এই রকম যে আমাদের যে কথাতে যে আমরা রিপোর্ট করাই না, তো কিছু রিপোর্টগুলো আছে যেটা আপনাকে বাড়িতেই করে নেওয়া উচিত। আফটার 40 আমি কিছু রিপোর্ট বলে দেবো, সেটা আপনি প্রত্যেক বছরে আপনি একবার করুন। আরে কী আছে, 2-2.5 টাকা আপনার রিপোর্টে তো লাগবে। সেই রিপোর্টের জায়গা আপনি একদিন এটা হবে কি আপনি হোটেলে যে খরচাটা করেন, একদিন আপনি খাবেন না হোটেলে, ঠিক আছে? তাছাড়া আপনি একটা রিপোর্ট করে নেবেন। ব্লাড ফর সিইএ এই রিপোর্টটা করাবেন, আর সিএ 19.9 রিপোর্টটা করাবেন, সিএ 72.4 রিপোর্টটা করাবেন, আর ছেলেদের মধ্যে পিএসএ রিপোর্টটা করাবেন। এই রিপোর্টটা আমি বলি যদি নর্মালি থাকে অসুবিধা নেই, কিন্তু যখনই দেখবো কি রিপোর্ট নর্মাল থেকে জাম্প করছে,
তখন আমার কি দরকার হচ্ছে, তখনই আমি প্রিকশন নিয়ে নেবো। মানে আর্লি স্টেজের মধ্যে যে আমরা বলি না আর্লি স্টেজ, ডাক্তার আমি তো আর্লি স্টেজ জানি না, আমার তো স্টেজ 5 হয়ে গেছে। তো আপনার 5টা একদিন হয়নি, কেন কি আপনি তো নিজের শরীরের উপরে কেয়ার করতেন না, বছরে বছরে আপনি রিপোর্টটা করাতেন না। এই 2-2.5 টাকা যদি খরচা করতেন, সেখানে দেখা যেত কি আপনার কিছু জাম করছে, তো কিছু মেডিসিন আছে, কিছু লাইফস্টাইল আছে, সেটা মেনটেন করে সেটাকে কন্ট্রোল করে যেত, ঠিক না? তো এইটা একটা প্রবলেম হলো। তার সাথে সাথে যারা ফিমেলরা রয়েছে সেখানে দুটো রিপোর্ট আরও করবেন, সেটা হচ্ছে 15.3, এটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, আর ওভারি ইউট্রাসের মামলাতে যেটা করবে CA 125। তো এই যদি রিপোর্টটা আপনারা করেন, তো সেখান থেকে তো ডায়াগনোসিস হয়ে গেল। তার মানে এখন এখানে ক্লিয়ার হয়ে গেল কি আপনাকে বায়োপসি করতে হচ্ছে না। তো উইদাউট বায়োপসি আপনি এটা জানতে পারছেন কি আমার ক্যান্সার আছে বা ক্যান্সারের সেলগুলো আমার শরীরের মধ্যে রয়েছে, তার চিকিৎসা করুন। এই ক্যান্সারের সেলকে নামাতে গেলে সামান্য দুটো হার্বসের কথা আপনাকে বলে দিই, যেটা হচ্ছে মরিঙ্গো আর একটা হচ্ছে উইট গ্রাস। এটা তো ক্ষতি কিছু করে না, আপনি দুটোকে কম্বিনেশন করে একটা পাউডার করে নিন, সকালবেলা 1 চামচ, সন্ধ্যাবেলা 1 চামচ খেতে চালু করুন, ঠিক না? আপনার ডাক্তারও বলে দিয়েছে কি ক্যান্সার ভালো হবে না, করুন না, এটাই আপনি করুন না, আপনাকে কিছু করতে বলছি না। এইটাই করলে যদি আমার কিছু সেলস যদি মরে যায়, বা আমি যে হলুদের কথা বললাম, ঠিক না, হলুদ যদি খেয়ে আমার যদি কিছু সেলসগুলো মরে যায়, বা এটা হওয়ার আগে দেখুন, আমি বলবো না কি তুলসী পাতা আপনার খেয়ে ক্যান্সার ভালো হয়ে যাবে, এটা আমি বলবো না, কিন্তু যদি আপনি এটা খেতে যদি চালু করে নেন, তাহলে কী হবে, আপনার কিন্তু শরীরের মধ্যে ক্যান্সার আসবে না। আমি আগেও দিনও বলেছিলাম কি তুলসী আর নিম, ইমিউনিটি এই দুটো যে গাছ আছে না, এইটা ভারতে বরদান আছে। আপনি যেরকম আজকে 26শে জানুয়ারি আমরা বলছি দেশ আজাদ হয়ে গেল, আপনি দেখুন পাড়াতে মহল্লাতে আপনি ক্লাবের মধ্যে গান বাজছে, ডান্স করছে, মদ খাচ্ছে, পড়ে রয়েছে এদিক ওদিক, এগুলো করার জন্য 26 জানুয়ারি হয়নি। এই 26 জানুয়ারিতে মাত্র দুটো গাছ, যেটা আপনাকে বললাম, যেটা হচ্ছে নিম আর তুলসী, এই দুটো গাছ বরদান আছে, যেটা মানে বলতে পারেন কি যারা মডার্ন মেডিসিন করে বা যারা বাইরে ছিল মানে ইংরেজরা ছিল, তারাও কিন্তু ভয় পেয়ে গেছিল ইন্ডিয়া থেকে। এই দুটো গাছের যদি তুলনায় যদি বিবরণ যদি আমরা করি, তো শরীরের মধ্যে কোনো রোগ হবে না। তো আপনি যদি নিম যদি তুলসী যদি থাকেন, তো ক্যান্সার আপনার আশেপাশেও কিন্তু আসবে না। তো এখানে থেকে আপনি কি বুঝলেন যে আপনার লাইফস্টাইলটাকে কি ঠিক মেনটেন করা দরকার, তার সাথে সাথে ঠিক গাইডেন্সের দরকার, যেটা আমাদের এখনো হয় না। একদম তাই। এবং এই যে এই ব্লাড টেস্টগুলো বললেন, এর মাধ্যমে আমরা আর্লি স্টেজটাও জানতে পারবো, যেটা মানুষের একটা প্রশ্ন থাকে যে আর্লি স্টেজে তো আমি বুঝতে পারিনি, এবং ম্যাক্সিমাম কেস ডায়াগনোসিস করতে গিয়ে দেখা যায় যে তাদের মোটামুটি স্টেজ 4-5-এ গিয়ে মানুষ জানতে পারেন। তো সেটার মানে সেখান থেকে সার্ভাইভ করাটা খুব ডিফিকাল্ট। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি আসানসোল থেকে বলছি। আসানসোল থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? আমি সব আমার খাবো। বলুন কি হয়েছে আপনার? আরে দুটো পায়ে পাতা না তখন ঝিনঝিন করছে। পায়ে পাতা ঝিনঝিন করছে, আপনার সুগার আছে? কোমর থেকে জানছি। আপনার কি সুগার আছে? হ্যাঁ, সুগার থাইরয়েড আছে। সুগার আছে? না, সুগার না, থাইরয়েড আছে। থাইরয়েড আছে, আচ্ছা। থাইরয়েড ওষুধটা আপনি কতদিন ধরে খাচ্ছেন? খাচ্ছি, অনেকদিন হয়ে গেল, তাই 2 বছর। তো এটা আপনার এখন ইচ্ছা নেই কি থাইরয়েড ওষুধটা বন্ধ করে দিই? না, আমি 3 মাস পর চেকিং করি, তো 50 করে খাই, 50 গ্রাম করে। আরে 50 খান, 25 খান, 100 খান, আপনার কি ইচ্ছা করে না কি কোনোদিন আমি এই ওষুধ থেকে বাঁচবো বা ওষুধ আমি খাবো না, বন্ধ করে দেবো? সে তো ঠিকই। আপনি যে কোনো মেডিসিনে দীর্ঘদিন ধরে যদি আপনি ব্যবহার করেন, আপনার শরীরের মধ্যে যাচ্ছে, এটা কিন্তু ক্ষতি করে। থাইরয়েডের যে ওষুধ খান সেটা সাপের বিষ দিয়ে তৈরি করা হয়। আপনি প্রতিদিন সকালবেলা সাপের বিষ যদি আপনি খাবেন, শুধু পায়ে ঝিনঝিনি করবে না, মানে নার্ভের সমস্যায় আসবে না, আমাদের বোন ডেন্সিটি কমে যাবে, মানে হাড়ের জোর কমে যাবে আপনার, ঠিক আছে? তখন দেখবেন আপনার শরীরের মধ্যে ব্যথা যন্ত্রণা চালু হয়ে যাবে, ঠিক আছে? আপনি চেষ্টা করুন কী করে থাইরয়েড ওষুধ থেকে বাঁচবো, তখন আমার এই নার্ভের সমস্যা যাতে না হয়, ঠিক আছে? আপনি একটা থাইরয়েড রিপোর্টটা করান। আসানসোল চেম্বার আমাদের সামনে 7 তারিখে আছে, সেই ডেটে আমি থাকবো। আর আপনি কি ওষুধ খাচ্ছেন সেটা নিয়ে আসবেন, সেই ওষুধটা কি করে বন্ধ করতে হয়, তার রিলেটেড যে আপনার সাইড ইফেক্টগুলো শরীরের মধ্যে আসছে, সেটাকে আগে বাঁচানোর চেষ্টা করুন। ক্যান্সারের মতনই একটা আরও রোগ রয়েছে, এটা হচ্ছে আমাদের থাইরয়েড। আপনি ভাববেন কোথায় ক্যান্সার আর কোথায় থাইরয়েড আমি বললাম, ঠিক না? আমাদের যে স্নেহন যে পার্টটা রয়েছে, পঞ্চকর্ম থেরাপির মধ্যে একটা পার্ট আছে স্নেহন। স্নেহন বলতে গেলে আপনারা ভাবেন কি শরীরের মধ্যে শুধু তেল মেখে দিল, না, সেটা নয়। অনেক ছিদ্র যে জায়গা রয়েছে আমাদের শরীরের মধ্যে, মানে আমাদের যে লোম রয়েছে,
তার মাধ্যমে যে অয়েলগুলো যখন ভিতরে যায় তখন কি করে, খারাপ যে ভিতরে যে জার্মসগুলো রয়েছে না সেটাকে বার করে। আজকে যদি আপনি বলেন কেমো রেডিয়েশন ছাড়া আপনি কি করে ট্রিটমেন্ট করছেন ক্যান্সারে, এর অস্ত্রটা আমাদের কাজ করে, সেটা হচ্ছে আমাদের পঞ্চকর্ম থেরাপি। তার মধ্যেই পার্ট হচ্ছে স্নেহন, ঠিক আছে, তার মধ্যেই পার্ট রয়েছে বস্তি, বিরোচন, এই যে পার্টগুলো আছে না, এইগুলো পার্ট করে শরীরকে কিন্তু ফিল্টার করা যায়। তো এই ফিল্টারগুলো যখন শরীরের মধ্যে হয়ে যায়, আর তার সাথে সাথে যে হাফসে কথাগুলো বলি সেটাগুলো যদি ব্যবহার করা হয়, আর সেখান থেকে যদি সেলসগুলো যদি মরে যায়, তাহলে তো রোগী ভালো হয়ে যায়। একটা কথা ডাক্তারবাবু বলুন যে কেন মানুষ এই ইমিডিয়েট এফেক্টের কথা ভাবে, মানুষ কেন লং টার্ম এফেক্টের কথা ভাবে না? কেন মানুষ এমন একটা ওষুধ খায় যে ওষুধে তার দীর্ঘদিনের ক্ষতি হতে পারে পরবর্তী সময়, কিন্তু আপাতত সে সুস্থ থাকবে? ম্যাক্সিমাম মানুষ এটা ভাবে কেন? দেখুন, প্রথম তো রিজন হয়ে যায় কি তারা হয়তো জানে না কি আমি এইটা যে খাচ্ছি, তারা প্রথম মেন্টালিটি, আমি একটা সাধারণ মানুষের কথা বলছি, একটা মানুষের যদি শরীরের মধ্যে যন্ত্রণা হয় বা একটা কষ্ট হচ্ছে, সেই বিশ্বাস করেই ডাক্তারের কাছে যায় বা সেই বিশ্বাস করে একটা ওষুধ দোকানের কাছে যায়। তারা কিন্তু ওষুধ খাওয়ার পর রিলিফ পেয়ে যায়, তারা ভাবে নাকি ভালো হয়ে গেছে, কিন্তু এটা যায় না কি ও অ্যাডিক্টেড হয়ে গেছে, এখন ভালো হয়নি, আপনি ওর অ্যাডিক্টেড হয়ে গেলেন। এইটা একটা ক্যাটাগরি হয়। আর 2 নম্বর যে ক্যাটাগরি হয় সেটা হচ্ছে পেশেন্ট এটাও জানার চেষ্টা করে না কি আমার ডিজিজটা কী। আজকে আমার মধ্যমগ্রাম চেম্বারের মধ্যে প্রচুর ভিড় ছিল, 26শে জানুয়ারি যেহেতু ছুটি দিন, আর ওকে মানে ছুটি দিন যারা অফিসিয়ালি যারা কাজ করে তারা আসতে পারে না, প্রচুর পেশেন্ট কিন্তু ভিড় ছিল। তো সেখানে দেখলাম কিছু কিছু ডায়াগনোসিস মানে প্রেসক্রিপশনের মধ্যে লেখা আছে, ডাক্তার লিখেছে কিডনিতে পাথর রয়েছে, প্রোস্টেটের সমস্যা আছে, কিন্তু রুগীকে যখন বললাম কি আপনার তো পাথর আছে কিডনিতে, বলছে আমি তো জানি না। আমি বললাম যে ডাক্তারবাবু আপনি দেখাচ্ছেন সেই ডাক্তারবাবু আপনি দেখুন সাইডে লিখে দিয়েছে আপনার ডান দিকে কিডনিতে কিন্তু পাথর রয়েছে, সেটা বলছে আমাকে কিছু বলেনি। তো এবার যে বলেনি, যে জানে না, তো সেখান থেকে কিছু যে খাবারগুলো যে বারণ রয়েছে, ডেয়ারি প্রোডাক্ট যেটা বারণ করি, সেটা যদি না করে তাহলে কী হবে, এই পাথরটা কিন্তু বড় হয়ে যাবে। তো এই দুটো ক্যাটেগরির জন্যে এই সমস্যাটা হয়। একদম, মানে এটাও আমি বুঝি না যে কেন ডাক্তারবাবুরা সাধারণ পেশেন্টদের সঙ্গে কথা বলার প্রয়োজনীয়তা অনেকে মনে করেন না, ওই জন্য তারা লিখে ছেড়ে দেন, মুখেই বলতে তাদের কষ্ট। এবং এর জন্য বহু মানুষ আছেন আমাদের এখানে ফোন করেন এনবিপিতে, যে তাদের কী হয়েছে অ্যাকচুয়ালি তারা সেটা জানে না। অদ্ভুত বিষয়। কে রয়েছেন ফোনে? হ্যালো হ্যালো। হ্যাঁ বলছি, আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ বলুন, কি হয়েছে আপনার? আমি একটু ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ বলুন, ডাক্তারবাবু রয়েছেন, শুনতে পাচ্ছেন। আচ্ছা, আমার নার্ভের একটু গোলমাল হচ্ছে, মানে প্রবলেম হচ্ছে, কোমরের যন্ত্রণা। আচ্ছা, এবার তার থেকে পায়ের একদম নিচে পর্যন্ত একদম যদি চলাফেরা করতে যাই তো কন 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 করে এবং ঝিনঝিন ঝিনঝিন করে, আমি চলাফেরা করতে পারি না। আচ্ছা, আপনি কোমরে কোনো চোট লেগেছিল? না না, কোমরে কোনো চোট লাগেনি, কোনো কিছু লাগেনি। আচ্ছা, মানে কিছুদিন আগে খুব পাতলা পায়খানা হতো। হ্যাঁ, তো আপনি এই যে প্রবলেমটা হচ্ছে তার জন্য কোনো এক্স-রে রিপোর্ট করেছেন? হ্যাঁ, এক্সরে রিপোর্ট করা আছে, এমআরআই করা আছে। বাস, আর কিছু করতে হবে না, তার মধ্যে ডায়াগনোসিস করা আছে। আপনি তার মধ্যে কিছু পেয়েছেন ডিজেনারেটিভ ডিজিজেস? হ্যাঁ, ওখানে কিছু দেখাচ্ছে কি হাড় ক্ষয়ে যাচ্ছে? হ্যালো। হ্যাঁ বলছি, শুনছি, বলুন। ওই রিপোর্টে হাড় ক্ষয়ে যাচ্ছে এমন কিছু বুঝতে পেরেছেন বা লেখা আছে? না ডাক্তারবাবু, আমি যেটা মানে ডাক্তার দেখিয়েছি, হ্যাঁ, উনি এরকম কিছু বলেছেন যে আপনার হাড় ক্ষয়ছে বা কিছু? বলছি যে নার্ভের ডাক্তার যাকে দেখিয়েছিলাম হ্যাঁ। তিনি বলছেন এটা অপারেশন করতে হবে। আরে অপারেশন তো দূরের কথা মশাই, আপনাকে আমি বলছি কি আপনার প্রবলেমটা কি রয়েছে সেটাই আপনি জানেন না। সবথেকে বড় জিনিস হচ্ছে এরকমই ভুল অপারেশন। যে আমি কী বললাম, আজকে যে ক্যান্সারের রুগী যেটা বলছে কি ক্যান্সার হয়েছে অপারেশন করতে হবে, অপারেশন কেন করতে হবে? উইদাউট সার্জারি কোনো ট্রিটমেন্ট নেই। আমার শরীরের মধ্যে যদি কাটাছেড়া করেন, আর সিট দ্বারা উপরে তো শরীর ডিপেন্ড আছে, যদি ভুল চিকিৎসা লাইফ যদি খারাপ হয়ে যায়, কে রিস্ক নেবে? আপনি একটা কাজ করুন, আপনার কাছে এমআরআই রিপোর্ট রয়েছে বা এক্সরে যে রিপোর্টটা রয়েছে, আগামী 31 তারিখে আমি নিজে থাকবো বর্ধমানে, অনেকদিন পর আমি বর্ধমান চেম্বারটা যাচ্ছি, তো আপনি একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে নেবেন, ফোন করে সেখানে এমআরআই রিপোর্ট আর ওই এক্সরে রিপোর্টটা নিয়ে আসবেন। এখান থেকে বলে দিচ্ছি রিপোর্ট না দেখেই কোনো অপারেশন করতে হবে না। আপনি যে হাঁটাচলা করতে পারছেন না, আমার ট্রিটমেন্ট নেওয়ার পর আপনি হাঁটতে পারছেন কি না, যদি হাঁটতে পারেন
অবশ্যই ফোন করে জানাবেন কি আমি হাঁটতে পারছি, ঠিক আছে? আর কোনো সার্জারি করতে বলবো না, উইদাউট সার্জারি আপনি সুস্থ হবেন। বেশ, পরের ফোন রয়েছে, কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যাঁ, আমি কোথা থেকে বলছেন আপনি? বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে, বলুন। বলছি যে আমার এই পায়ে ভেরিকোজ ভেন দেখা দিচ্ছে আর কি, ভেরিকোজ ভেন। হ্যাঁ, সেটাগুলো আস্তে আস্তে উপর দিয়ে উঠছে। খোঁজ করা জানতা, ওইটা কি আয়ুর্বেদিক চিকিৎসা ভালো হয়? হ্যাঁ, অবশ্যই হয়, কেন হয় না? আপনি যে ডাক্তারকে দেখাচ্ছেন সে ভালো করতে পেরেছে আপনাকে? না, আমি তো এখনো এটা হচ্ছে না প্রশ্ন। আর কি। আমি যদি আপনাকে ক্রস কোশ্চেন করে দিই আপনার মুখ বন্ধ হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? তো আমি তো আপনাকে এখানে ভেরিকোজ ভেনে আপনাকে সিম্পল কথা বলেছি। যদি আমার প্রোগ্রামটা আপনি দেখেছেন, আমি বলেছিলাম কি 2টো বালতি কিনে নিন, ঠিক আছে? আপনি আয়ুর্বেদ তো অনেক দূরের কথা, আপনাকে একটা টিপস বলে দেবো, সেখান থেকে যদি 5 পয়সাও যদি আপনার উপকার হয়ে যায়, তাহলে 31 তারিখে নাম লিখিয়ে নেবেন বর্ধমানে, আর ভেরিকোজ ভেনটা ভালো হয় কিনা সেটা আপনাকে প্রমাণ করে দেবো। 2খানা বালতি নেবেন, ঠিক আছে? আচ্ছা। একটা বালতি থাকবে ঠান্ডা জল আর একটা বালতি থাকবে গরম জল। পাটা ডুবাবেন, মানে এইরকম চেয়ারে আপনি বসে যাবেন, পাটাকে ডোবাবেন 1 মিনিট ঠান্ডা জলে আর 3 মিনিট গরম জলে, আধ ঘন্টা করবেন। 24 ঘন্টার মধ্যে শুধু আধ ঘন্টা বার করতে হবে, এই ওয়াটার থেরাপিটা আপনি করবেন। আর 1 মিনিট ঠান্ডা জল আর 3 মিনিট গরম জল, ঠিক আছে? আধ ঘন্টা করবেন, তাতেই আপনি দেখবেন প্রথম দিনই আপনি 5% কিন্তু উপকার পেলেন। কন্টিনিউ করবেন, 1 সপ্তাহ পর এটা 10% আপনার উপকার হলো। আর যতক্ষণ পুরো ভালো হবে না ততক্ষণ কিন্তু করে যাবেন। একটা সময় আসবে ভেরিকোজ ভেন আর নেই, ঠিক আছে? আপনি তো আয়ুর্বেদের দূরের কথা, আমি তো আপনাকে বললে তো মুখ বন্ধ হয়ে গেল। তো আপনি দেখুন এইটা করুন, আর যদি আরও সারাতে চান, কি প্রবলেমটা রয়েছে যদি দেখাতে চান, তাহলে কিন্তু 31 তারিখে অবশ্যই আসবেন। কেন কি বর্ধমান চেম্বার আমি অনেকদিন পর যাচ্ছি, যেহেতু আমার এত চেম্বারগুলো থাকে, সব জায়গায় যাওয়া কিন্তু সম্ভব হয় না। তো 31 তারিখে মনে রাখবেন বর্ধমান চেম্বার আমি থাকবো। ঠিক। পরের ফোন কেউ আছেন? হ্যালো। আচ্ছা, আমি চেম্বারগুলো একটু বলে দিই কি চেম্বার রয়েছে। 27 তারিখ হচ্ছে হেড়িয়াতে চেম্বার রয়েছে, মানে কালকে আগামীকাল। 28 তারিখ মেছেদা। 27 তারিখ হেড়িয়া, মানে কাল এবং পরশুদিন মেছেদা, দুটোতেই ডক্টর বি শর্মা থাকবেন, অর্থাৎ ডিরেক্টর স্যার থাকছেন। ওনার চেম্বারগুলো রয়েছে, আমি আর স্পেশাল করে বলে দিই, কারণ অনেক দিন পর আবার উনি যাচ্ছেন, তো কাজে সেই চেম্বারগুলো যেন মিস না হয় আপনাদের। 30 তারিখে ক্যানিংয়ে ডক্টর এস খান রয়েছেন, ক্যানিংয়ের চেম্বারে। 30 তারিখে আরামবাগ চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকছেন। 31 তারিখে হচ্ছে মালদায় চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকছেন। 31 তারিখে বর্ধমানে চেম্বার রয়েছে, বর্ধমানের চেম্বারে ডক্টর বি শর্মা থাকছেন। 31 তারিখ আরেকটা চেম্বার হচ্ছে বাঁকুড়াতে, বাঁকুড়াতে ডক্টর এ হালদার থাকবেন। 1 তারিখে হচ্ছে 4টে জায়গায় চেম্বার রয়েছে, দুর্গাপুর, কোচবিহার, বোলপুর, পুরুলিয়া। দুর্গাপুরে থাকবেন এস খান, এস ঘোষাল থাকবেন হচ্ছে কোচবিহারে, এন ভট্টাচার্য থাকবেন বোলপুরে, আর এ হালদার থাকবেন হচ্ছে পুরুলিয়াতে। ঝাড়গ্রামে চেম্বার হচ্ছে 2 তারিখে, 2 ফেব্রুয়ারি, ডক্টর এ হালদার থাকবেন। 5 তারিখ হচ্ছে বনগাঁ চেম্বার রয়েছে, বনগাঁ চেম্বারে এস ভাদুড়ি থাকবেন। 7 তারিখ আসানসোলে চেম্বার রয়েছে, ডক্টর বি শর্মা আসানসোলে থাকবেন 7 তারিখে, 7 ফেব্রুয়ারি। 7 তারিখে বহরমপুর, খড়গপুর এবং শিলিগুড়ি 3 জায়গাতেই চেম্বার রয়েছে। বহরমপুরে এ হালদার, খড়গপুরে হচ্ছে এন ভট্টাচার্য, শিলিগুড়িতে এস ঘোষাল থাকবেন। কৃষ্ণনগরে চেম্বার হচ্ছে এ হালদার থাকবেন 8 তারিখে কৃষ্ণনগরে। 8 তারিখে কাকদ্বীপ চেম্বার রয়েছে, ডক্টর শর্মা চেম্বারে থাকবেন, বি শর্মা থাকবেন। 9 তারিখে হচ্ছে হলদিয়াতে চেম্বার রয়েছে, 9 ফেব্রুয়ারি। 9 ফেব্রুয়ারি চেম্বার হচ্ছে এ হালদার থাকবেন, ডক্টর এ হালদার থাকবেন। 13 তারিখ হচ্ছে রায়গঞ্জ চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকবেন। 21 তারিখ হচ্ছে শিলচর, আসামের চেম্বার। শিলচরের চেম্বারেও ডিরেক্টর স্যার যাচ্ছেন, অর্থাৎ বি শর্মা থাকবেন শিলচরের চেম্বারে 21 ফেব্রুয়ারি, 21 তারিখ। 22 তারিখ আউরতলা চেম্বার রয়েছে, এন ভট্টাচার্য থাকবেন। 22 তারিখ গুয়াহাটি চেম্বার রয়েছে, ডক্টর বি শর্মা থাকবেন 22 তারিখ। 22 তারিখে জামশেদপুর চেম্বার রয়েছে, ডক্টর এস ভাদুড়ি থাকবেন। 22 তারিখ গঙ্গারামপুর চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকবেন। 9 তারিখে চেম্বার রয়েছে, 9 এটা 3 ডিব্রুগড়ে চেম্বার, সেখানেও ডক্টর এস ঘোষাল থাকবেন। এছাড়া কলকাতা, হাওড়া, মধ্যমগ্রাম যে চেম্বারগুলো রয়েছে, সেগুলো আপনাদের কাজ হচ্ছে হেল্পলাইন নাম্বারটাকে নোট করে নিন। হেল্পলাইন নাম্বারে ফোন করলে ডেফিনেটলি আপনাকে কোথায় কী চেম্বার রয়েছে সেটা আপনাকে জানিয়ে দেওয়া হবে, আপনাকে বলে দেওয়া হবে যে কোন চেম্বার কোথায় রয়েছে, কীভাবে আপনি আসবেন। আচ্ছা ডাক্তার, এবার আসি যে এই ক্যান্সারের পেশেন্টের ট্রিটমেন্ট যদি শুরু হয়, আমরা বিভিন্ন প্যাথিতে দেখি তার নানান অ্যাডভার্স এফেক্ট দেখা যায়, চুল ঠুল উঠে যায় ইত্যাদি ইত্যাদি, নানান আরও সমস্যা, চেহারা রোগা হয়ে যায় ইত্যাদি। আয়ুর্বেদের অ্যাডভার্স এফেক্ট কী আছে আমি এটা একটু জানবো আপনাদের, কিন্তু তার আগে একজন ফোনে আছেন। কে রয়েছেন ফোনে? হ্যালো।
হ্যালো, আমি বেলেকাটা থেকে বলছি। বেলেঘাটাতে কি হয়েছে দিদি আপনার? আমার স্যার, আমার হাই প্রেশার। আমি 80 পাওয়ারের ওষুধ খাই। হুম। এখন এই প্রেশারটা কিভাবে কমানো যাবে আচ্ছা, প্রথম যেটা বলুন, কি কিডনি রিপোর্ট করেছেন কি? কিডনি রিপোর্ট অনেকদিন আগে করেছিলাম, তা কিডনি বলছে ভালোই আছে। না, কতদিন আগে করেছিলেন? তাও মনে করুন 2 বছর আগে। বাহ, একবার কারেন্ট একবার রিপোর্টটা করান। ঠাকুর আচ্ছা, আশীর্বাদে আপনার কিডনি ভালোই থাকুক। আমি কেন এটা বললাম তার রিজন আছে। আপনি যে এত হ্যাঁ। হাই পাওয়ারে যে প্রেশারের ওষুধ খাচ্ছেন না, তার জন্য কিন্তু কিডনি ফেলিয়ার হতে পারে। ঠিক আছে? তো প্রেশারের ওষুধ খাওয়ার পর কিন্তু কিডনি খারাপ হয়, এটা আমি বলি না। আপনি গিয়ে ডায়ালিসিস ইউনিটের মধ্যে দেখুন, যারা পেশেন্ট ডায়ালিসিস করাচ্ছে সবার কিন্তু প্রেশারের ওষুধ চলে। ঠিক আছে? তার মানে এটা নয় কি আমার কথা শুনে আপনি কাল থেকে প্রেশার ওষুধ খাবেন না। আপনি খাবেন, কিন্তু তার সাথে সাথে চিকিৎসাও করবেন, যেখানে আপনার প্রেশারটা ভালো করা হয়। আপনি বন্ধ করবেন না ওষুধটা, যখন আপনি দেখা করবেন আমরা আপনাকে নিজে থেকে বন্ধ করাবো। ঠিক আছে? আর কিডনি রিপোর্টটা কেন বললাম, যাতে আর্লি স্টেজের মধ্যে আপনি জেনে যান কি আপনার কিডনিতে কোনো রকম প্রবলেম আসছে কি না। তো কেএফটি রিপোর্টটা করবেন, কিডনি ফাংশন টেস্ট রিপোর্ট। সেখানে আপনার পটাশিয়াম, সোডিয়াম, ইউরিয়া, ক্রিয়েটিনিন সমস্ত কিছু থাকবে। সেই রিপোর্টটা একটু করে নিন। যদি ভালো থাকে ভালো, আর যদি খারাপ থাকে তাহলে প্রেশারের সাথে সাথে কিডনি চিকিৎসা করেও আপনি তাকে সারাতে হবে। নাহলে আগামী দিন ওয়েট করুন, আপনার যে ডায়ালিসিস করতেই হবে আপনাকে, এটা ডেফিনেটলি। না না না, আমি তো সব থেকে মুক্ত হতে চাই। অবশ্যই মুক্ত হবেন। প্রথম আপনি সন্দক লবণ খাওয়ার চেষ্টা করুন। ঠিক আছে? রান্নাতে আপনি সন্দক লবণ নিয়ে আসুন, সন্দক লবণে রান্না করুন। আর যদি বাড়ির পাশে যদি বেল পাতা যদি পাওয়া যাবে? হ্যাঁ, বেলপাতা তো ঠাকুর পুজো তো রোজই বাস লাগে। বাস, তারা ঠাকুরের পুজোতে দেন, সেখানে আপনাকে নিজেও খেতে হবে। ওই বেলপাতাই আপনার অনেক কাজ করে যাবে। ঠিক আছে? 3টে থেকে 4টে বেলপাতা ভালো করে ধুয়ে সেটা আপনি চিবিয়ে খেতে চালু করুন। আর যখন আপনি আসবেন, এটা আপনি কন্টিনিউ করবেন। সন্দক লবণটা খেতে বললাম রান্নাতে, আর খাসি মাংস ছাড়তে বললাম, তার সাথে সাথে বেলপাতা খেতে বললাম। তো যতদিন হবে, সপ্তাহে 10 দিন যে আপনি খাবেন, দেখবেন তো আপনার উপকার হয় কি হয় না। ঠিক না? পরে জানাবেন আমাদেরকে। পরের ফোনে কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার বয়স 61 বছর বয়স। আচ্ছা। হ্যাঁ, আমার ওই চোখের সমস্যা। আমার হচ্ছে বাঁ চোখটা আমি ভালো দেখতে পাই, ডান চোখটা মানে আমার ডাক্তার দেখিয়েছিলাম, যে ডাক্তার বলছে তোমার হচ্ছে রেটিনার সমস্যা আছে। হ্যাঁ, তাও চোখটা আমি যে রেটিনার জন্য আবছা আপনাকে কোনো সার্জারি করতে বলেছে? হ্যাঁ রেটিনা কোনো অপারেশন করতে বলেছে? হ্যাঁ, আমাকে বলেছে যে এরকম তোমাকে লেন্স বসিয়ে নিতে হবে। তাতে কি চোখ চলে আসবে, ভালো হয়ে যাবে? ওইসব সেটা তো চক্করে আমি পড়বেন না। করিনি আমি তো। আপনাকে বলে দিন, আমার মানে খুব কাছের লোক, যার বলতে পারেন কি আপনার ওর চোখের এই রেটিনা সেম সমস্যার জন্যেই সার্জারি করার পর যে চোখটা ভালো ছিল সেটাও খারাপ হয়ে গেছে। তো সেখান থেকে আমি পরে যখন আগে আমার শুনলাম, আমি বললাম তুমি নেত্রতর্পণ করতে চালু করো বাবা। তুমি অনেক কিছু তো করে ফেলেছো, অনেক বড় ডাক্তারকে দেখিয়েছো, কিছু তো করতে পারলে না। নেত্রতর্পণ করার পর 2 সপ্তাহের মধ্যে সে পেশেন্ট বলছে কি আমার 10% ইমপ্রুভমেন্ট হয়েছে। ইমপ্রুভমেন্ট হলো তো 10%। তো সেখানে যে আপনি ট্রিটমেন্টটা করলে সেখানে তো পুরো চোখ হারিয়ে যেত আপনার। ঠিক আছে? তো বর্ধমান থেকে বলছেন, আমি আপনাকে বলবো আপনার কাছে কী রিপোর্ট রয়েছে, সমস্ত রিপোর্টটা নিয়ে আপনি 31 তারিখে দেখা করবেন। আমি আপনাকে বলবো কি করলে উইদাউট সার্জারি আপনার চোখটাকে ভালো করা যায়। বেশ, আজকে আর হাতে সময় নেই, এখানে শেষ করতে হবে। আগামীকাল আবার ঠিক রাত 9:30 আবার দেখাবো। অনেক ধন্যবাদ ডক্টর শর্মাকে। নমস্কার সবাইকে।